আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই দ্রুত যুক্ত হন। দেখলাম তো মনে আছে। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান। আজকের ক্লাসটা হচ্ছে নাউন অ্যাডজেটিভ, পারলেই পারবেন। এটা নাউন অ্যাডজেটিভ, সাবজেক্ট অবজেক্ট কাকে বলে এই জিনিসগুলো জানলেই হবে। কারক ও বিভক্তি এটা আমাদের ফুল সিলেবাসে ছিল না। এটা মানে সরি, শর্ট সিলেবাসে ছিল না, এটা ফুল সিলেবাসে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ওয়েবে ক্লাস হচ্ছে, মানে শিডিউল করা হয়েছে আর কি। একটু দেখেন। হ্যাঁ, ওয়েবে ক্লাস হচ্ছে। ওকে, সন্ধ্যাবেলা যেহেতু, তাহলে আসলে অনেকেই থাকবেন আশা করি। কারক ও বিভক্তি, ভাই কারক কাকে বলে? কারক বলা হয় হচ্ছে মানে একটা বাক্যের সাথে একটা নাউনের অনেকভাবে সম্পর্ক থাকতে পারে। একটা বাক্যের সাথে একটা নাউনের অনেকভাবে সম্পর্ক থাকতে পারে। এই যে সম্পর্ক নির্ণয়ের যতগুলো মানে কি বলে সিস্টেম আছে, এগুলোই হচ্ছে কারক। তার মানে কারকের সাথে একটা নাউন এবং একটা ভার্ব, মানে কারকের মধ্যে আমার ভার্ব এটা থাকতেই হবে। ভার্ব ধরেন লিখলাম যে দেখেন যে ছেলেরা মাঠে খেলছে। কি হলো বাক্যটা? ছেলেরা মাঠে খেলছে। তো এখানে দেখেন ভার্ব কোনটা? খেলছে, ঠিক না? এখন প্রথম কোশ্চেন আসতেছে যে কারা খেলছে, একটা কোশ্চেন কারা, ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতেছে কোথায় খেলছে, এ দেখছেন? এই যে, বা আমি যদি আরেকটু এক্সটেন্ড করে যদি বলি ছেলেরা মাঠে বল খেলছে, তাহলে এখন কোশ্চেন আসবে কি দিয়ে খেলছে, ঠিক আছে। আরেকটু এক্সটেন্ড করে কাদের সাথে খেলতেছে, ধরলাম আমরা ছেলেরা পাড়ার অন্য পাড়ার ছেলেদের সাথে খেলতেছে বা মেয়েদের সাথে খেলতেছে। এইভাবে এক্সটেন্ড করে একটা বাক্যের সাথে যতগুলো উপায়ে, মানে একটা ভার্বের সাথে যতগুলো উপায়ে নাউনকে রিলেট করা যায়, সেটাই হচ্ছে আমাদের কারক ও বিভক্তি। কথাটা কি বুঝতে পারছেন? কারক ও বিভক্তি জিনিসটা। আসেন আমরা একটু সংজ্ঞা দেখি। সংজ্ঞার মধ্যে আমরা কি বলছি দেখি। আমরা সংজ্ঞায় ফার্স্ট হচ্ছে দেখেন কারক ও বিভক্তি। কারক কাকে বলে ভাই? কারক দেখি আমরা। কারক, এই দেখেন, কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়গত অর্থটা হচ্ছে কি দেখেন, ক্রি যোগ অ কারক। কি বলা হচ্ছে? ক্রি যোগ অ কারক, অর্থাৎ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তার মানে কারকের মধ্যে আমাদের ভার্ব থাকাটা জরুরি। কি থাকতে হবে? ভার্ব। ভার্ব না থাকলে কিন্তু কারক হবে না, মাস্ট ভার্ব থাকবে। এটা হচ্ছে কারকের প্রথম কাজ। বিভক্তি কাকে বলে? একটা পদের সাথে অন্য পদগুলোর মিল সাধনের জন্য যেটা হয়। আপনারা প্রিপোজিশন পড়ছেন না? প্রিপোজিশন, জাস্ট প্রিপোজিশন। বিভক্তি কাকে বলে? প্রিপোজিশনকেই বিভক্তি বলে। আমরা বুঝি না এই বিষয়টা। ধরুন আমি বললাম দেখেন বাবা বাড়ি, দেখলাম বাবা বাড়ি, ঠিক আছে। এখন দেখেন বাবা বাড়ি মিলে বাক্যটা? মিলে না, ঠিক আছে। বা দেখেন বাবা বাড়ি আছেন, এবার কিছুটা মিলে বাবা বাড়ি আছেন। সবচেয়ে ভালো হয় বাবা বাড়িতে আছেন, ঠিক না? দেখেন আমি ঘর আছি, ধরেন আমি ঘর আছি। তো দেখেন আমি ঘর আছি বাক্যটা কেমন জানি মিলতেছে না। তো বাক্যটা মিলতো যদি আমরা বলতাম আমি ঘরে আছি। দেখেন একটা বিভক্তি যুক্ত হয়েছে কিনা। এই যে একটা প্রিপোজিশন টাইপের কিছু যুক্ত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে বিভক্তি। কারকের সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে, আর বিভক্তির সম্পর্ক হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে। মনে থাকবে, কারক ভার্বের সাথে রিলেট করে, কিন্তু বিভক্তিটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে যে প্রিপোজিশনটা যুক্ত হয়, এটাই হচ্ছে কি বিভক্তি। ওকে, পানির মতো সহজ। ওকে, বাকিরা যুক্ত হন।
একেবারে সহজ এই টপিকটা, একেবারে সহজ। আসেন, বিভক্তি কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নাম পদের যতগুলো সম্পর্ক আছে সেটাকে কি বলে? কারক বলে। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, কারা খেলে, কি খেলে, কিভাবে খেলে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, মাত্র শুরু হয়েছে ভাই, মাত্র শুরু হয়েছে, এখনো পড়া শুরুই হয়নি। আসেন, কারক কয় প্রকার আমরা জানি হচ্ছে, কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। টোটাল কারক কয় প্রকার? 6 প্রকার। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। অধিকরণ কারক কয় প্রকার? কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। এইটা আবার 3 প্রকার। গোড়ার ডিম অনেক কথা আছে, দরকারই নেই আমার এগুলো, পরে আমরা দেখব। আসেন, বিভক্তিগুলো আমরা একটু মনে রাখি। আমরা তৎপুরুষ সমাস পড়ার সময় এগুলো পড়ছিলাম, মনে আছে? আমরা তৎপুরুষে এগুলা পড়ছিলাম, তৎপুরুষ সমাসে। দেখেন, প্রথমা বিভক্তি নাই, দ্বিতীয় বিভক্তি দেখেন কে রে, দ্বারা দিয়া, কর্তৃক, তারপর কি হতে চতুর্থীর কে রে নিমিত্তের জন্যে, হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তমী বিভক্তি এই অন্তস্থীয়তে গেল। প্রথমা দ্বিতীয়া, প্রথমা তো নাই আমাদের, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। এরা মুখস্থ করে ফেলেন তো বিভক্তিটা, আমাদের বিভক্তিটা মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে বিভক্তি দেওয়া থাকবে, যে বিভক্তি দেওয়া থাকবে সেটাই উল্লেখ করতে হবে। কি বললাম? যে বিভক্তি দেওয়া থাকবে সেটাই উল্লেখ করতে হবে। দেওয়া থাকবে সেটাই উল্লেখ করতে হবে। কারকের মধ্যে যে বিভক্তি দেওয়া থাকবে সেটাই উল্লেখ্য, মানে সেটাই উল্লেখ করা থাকবে। পার্থক্যটা কি? ধরেন এটা হচ্ছে সমাস, সমাস তো দেখেন এটা হচ্ছে সমাস। সমাসের মধ্যে আমি লিখলাম ধরেন হস্তলিখিত। তো দেখেন হস্তলিখিত, এটার ব্যাস বাক্যটা কি হবে আমাদের মতে? ভাই হস্তলিখিত, এটার ব্যাস বাক্যটা হবে হচ্ছে হস্ত দ্বারা লিখিত, হস্ত দ্বারা লিখিত। মানেটা দেখেন যে এখানে কোনো বিভক্তি দেওয়া ছিল না, কিন্তু আমাকে কি করছে? সমাসের মধ্যে বিভক্তি যোগ করতে হয়েছে। সমাসে কি করছে? আমি বিভক্তি যোগ করছি, তার মানে এটা তৃতীয়া তৎপুরুষ, এটা আমরা পড়ছি। ঠিক আছে, কিন্তু কারকের মধ্যে যদি এটা আসে, এটা সমাস নেই, এবার লেখা কারকে, কারকে লিখলাম আমি হস্তলিখিত, কারকে। এখন এখানে হস্তলিখিত বলতে স্যার শূন্য বিভক্তি। এখানে হস্তলিখিত বলতে কোন বিভক্তি হবে ভাই? শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। বুঝতে পারছেন? আবারও বলতেছি, সমাসে বিভক্তি দেওয়া থাকে না, সমাসে বিভক্তি দেওয়া থাকে না, আমাকে বিভক্তি যোগ করতে হয়। কারকের মধ্যে যে বিভক্তি দেওয়া থাকবে আমি ওই অনুসারে অ্যান্সার করতে হবে। কথাটা বুঝতে পারছেন? সমাসে কোনো সময় বিভক্তি দেওয়া থাকে না অলুক তৎপুরুষ ছাড়া, আমাকে বিভক্তিটা যোগ করে নিতে হয় যে কোন বিভক্তিটা হইতে পারে। তো কারকের মধ্যে কি নাই? এই সুযোগটা নাই। যে বিভক্তিটা দেওয়া থাকবে আমাকে ওই অনুসারে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? এবার দেখেন কারক কত প্রকার? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, কি অপাদান কারক, সম্প্রদান কারক, গোড়ার ডিম, অনেক কিছু, এগুলো অনেক কিছু। আচ্ছা, ওকে, দেখেন কর্তৃকারক কাকে বলে? খুব সহজ। দেখেন কর্তৃকারক, দেখেন কি বলতেছি আমরা। কারক নির্ণয়ের জন্য প্রথমে যে জিনিসগুলো মনে রাখতে হবে, কারক নির্ণয়ের জন্য প্রথমে ক্রিয়াপদ। এই যে স্যার এই পৃষ্ঠার মধ্যেই পড়া শেষ। প্রথমে আমাদের ক্রিয়াপদ নির্ণয় করতে হবে। প্রথমে কি নির্ণয় করতে হবে? ক্রিয়াপদ, মানে ভার্ব নির্ণয় করতে হবে। শেষ। ভার্ব যার দ্বারা সম্পাদিত হবে তাই কর্তৃকারক। কি বলা হচ্ছে? ভার্ব যার দ্বারা সম্পাদিত হবে সেটাই কি কর্তৃকারক। এখন এখানে কি দিয়ে কোশ্চেন করছেন, না কার দিয়ে কোশ্চেন করছেন, না কাকে দিয়ে কোশ্চেন করছেন, এটা কোনো বিষয়ই না, এইটা কোনো বিষয় না। কারণ আমাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, আমরা মনে করি যেটা, যে এখন খেয়াল করেন, আমরা সারা জীবন পড়ে আসছি কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কি হয়, কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃকারক হয়, এরকম আমরা পড়ে আসছি। কে বা কারা হচ্ছে কর্তৃকারক, আর কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কর্মকারক হয়, এটা আমরা পড়ে আসছি। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি হবে? কর্মকারক হবে। ভাই এটাই হচ্ছে আমাদের স্ক্যাম, মনে থাকবে। এই যে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে কর্মকারক হয়, এইটাই হচ্ছে বাংলার স্ক্যাম। এইটা খুব গুরুত্বপূর্ণ। আসলে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলেই কর্মকারক হয় না, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলেই কর্মকারক হয় না। আমাকে কারক নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে স্যার, আমাকে কারক নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে কি ক্রিয়াপদ যার দ্বারা সম্পাদিত হবে সেটাই কর্তৃকারক। ক্রিয়াপদ যার দ্বারা সম্পাদিত হবে সেটাই কর্তৃকারক। ধরেন দেখেন, আমাকে যেতে হবে,
তো এখানে ভার্ব কোনটা বলেন তো? আমাকে যেতে হবে, এখানে ভার্ব কোনটা বলেন তো? যেতে হবে, ঠিক না? আমাকে যেতে হবে, এটা হচ্ছে ভার্ব। তো দেখেন যাওয়ার কাজটা কি করতেছে? আমি করতেছি, তার মানে এটা কর্তৃকারক। কথাটা বুঝতে পারছেন? অথচ দেখেন আমরা কিন্তু অ্যান্সার পাচ্ছি কি যেতে হবে, কাকে যেতে হবে, এটা কিন্তু পাচ্ছি। দেখছেন? এটা কিন্তু আসলে কথা। তারপর দেখেন মশার কামড়ে রোগ বৃদ্ধি পাচ্ছে, এখানে ভার্ব কোনটা বলেন তো? বৃদ্ধি পাচ্ছে। ভার্ব কোনটা? বৃদ্ধি পাচ্ছে। এটাকে ইংরেজি করেন তাহলে বুঝতে পারবেন যে মশার কামড়ে রোগ বৃদ্ধি পাচ্ছে, এটা ইংরেজিটা কি দেখেন, দ্য ডিজিজ ইজ ইনক্রিজিং বাই মসকিউটো বাইট, এরকম না? দ্য ডিজিজ ইজ ইনক্রিজিং বাই মসকিউটো বাইট, এরকম তো, ঠিক না? তো দেখেন এখানে ইংরেজিতে ডিজিজটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? কি এখানে ইংরেজিটা কি? ইংরেজিতে ডিজিজটা সাবজেক্টটা কি অবজেক্ট? সাবজেক্ট না? তো ইংরেজিতে যদি সাবজেক্ট হয় বাংলায় অবজেক্ট হবে কেন বলেন? বাংলায় অবজেক্ট হওয়ার তো প্রশ্নই আসে না। তো দেখেন এই যে মশার কামড়ে রোগ বৃদ্ধি পাচ্ছে, ভাই ভার্ব কোনটা? বৃদ্ধি পাচ্ছে। কোন জিনিসটা বাড়তেছে? রোগ বাড়তেছে। তো রোগ নিজেই সাবজেক্ট। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি হয় না, কি বলা যায়, আমরা এটাকে অবজেক্ট হয় না, প্রথম স্ক্যাম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বি ভার্ব আছে না, বি ভার্ব, বি ভার্বের সাবজেক্টও মানে যে সাবজেক্টটা থাকবে উজ্জ্ব সাবজেক্ট, ওইটাও কর্তৃকারক। বি ভার্বের যে সাবজেক্ট থাকে যেটা উজ্জ্ব থাকে ওইটাও কর্তৃকারক। বুঝি নেই আমরা, দুইটা বাক্য লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি যদি আপনাকে লিখি এরকম, দেখেন পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই। আমি জানি ম্যাক্সিমাম হচ্ছে অ্যান্সার করবে হচ্ছে পকেটে টাকা নেই। এটা কোন কারক বলেন তো? পকেটে টাকা নাই আপনাদের মতে এটা কোন কারক? মানে এখানে বি ভার্ব তো বুঝছেন, টাকা ইজ নট ইন পকেট, এটা বেরিত বি ভার্ব। আমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিব হচ্ছে টাকাটা হচ্ছে কর্মকারক, ম্যাক্সিমামই অ্যান্সার দিব। কেন কর্মকারক? আমাদের ম্যাক্সিমামের কথা হচ্ছে কি দিয়ে কোশ্চেন করলে কি টাকাটা পাওয়া গেছে, এটা আমাদের ম্যাক্সিমামের যুক্তি। এখন ওইটাকে আমি ঘুরে লিখতেছি, ধরেন বাবা বাড়িতে নাই, বাবা বাড়িতে নাই। আচ্ছা এখন আপনারা বলেন তো এখানে বাবাটা কি সাবজেক্টটা কি অবজেক্ট? বলেন। পকেটে টাকা নাই আর বাবা বাড়িতে নাই, দুইটা বাক্যের গঠন প্রণালী তো সেম। দেখেন বাবা ইজ নট ইন বাড়ি, ধরেন টাকা ইজ নট ইন পকেট, এটা বেরোতো বাক্যটা, ঠিক না? তো কিন্তু বাবা বাড়িতে নাই এইটাকে আমরা ধরি হচ্ছে সাবজেক্ট বাবাটা। তো এই পকেটে টাকা নাই এইটাকে আমরা অবজেক্ট ধরি কোন হিসাবে? ওই যে ছোটবেলায় পড়ে আসছি কি বা কাকে। ভাই এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে নাই, মানে ইজ। কোন জিনিসটা নাই? টাকা জিনিসটা নাই। তাহলে এইটা হচ্ছে কি হবে? কি এটা কর্ম হবে না, এটা হবে কর্তৃকারক, মানে সাবজেক্ট হবে। ঠিক আছে? সেম এখানে ভার্ব কোনটা? নাই। কোন জিনিসটা নাই? বাবা নাই, সাবজেক্ট হবে। কথাটা কি বুঝতে পারছেন? বি ভার্বের সাবজেক্ট যেটা সেটাও কি হবে? সেটাও একটা কর্তৃকারক হবে। যেমন দেখেন আমার টাকা আছে বা আমার কলম আছে, আমার কলম আছে। এখন বলেন তো এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে আছে। ভার্ব কোনটা? আছে ভার্ব। কোন জিনিসটা আছে? আমি নাকি কলম? ইংরেজি করার দরকার নেই, বলেন আমি নাকি কলম? আমার তো মনে হয় কলমটা, ঠিক না? তাহলে অ্যান্সারটা কি হবে? আমার কলম আছে, কলমটাই একটা সাবজেক্ট। ইজ ইট বুঝিং? আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আমরা পড়ে আসছি কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি হয়, অবজেক্ট হয়, এটা স্ক্যাম। বাস এইটা মনে রেখেন। এবার আসেন আমরা একটু ঝামেলা করি কিছু। ধরেন আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। তো এখন দেখেন আমরা এটা কোন কারক ধরবো? আকাশে চাঁদ উঠেছে। আমরা প্রথমে দেখব এখানে ভার্ব আছে নাকি। ভাই এখানে ভার্ব কোনটা? উঠেছে, এটাই ভার্ব। এখন দেখেন কি বোঝাচ্ছে? চাঁদ নিজে নিজেই উঠছে। কি বোঝাচ্ছে? চাঁদ নিজে নিজেই উঠছে, ঠিক না? তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। এবার এই বাক্যটাকে যদি আমরা এভাবে ঘুরায় লিখি যে দেখেন আকাশে চাঁদ দেখা যায়, আকাশে চাঁদ দেখা যায়, এই তো। এখন আপনারা বলেন তো এখানে ভার্ব কোনটা বলেন তো? আকাশে চাঁদ দেখা যায়, এখানে ভার্ব কোনটা? দেখা যায়, ঠিক না? আকাশে চাঁদ দেখা যায়, এখানে ভার্ব কোনটা? দেখা যায়। এখন বলেন তো চাঁদ কি নিজে নিজে দেখে না আমরা দেখি? চাঁদ তো নিজের নিজে দেখে না, আমরা দেখি না। তাহলে এই চাঁদটা অবজেক্ট বা প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে অবজেক্ট। আমাকে ভার্ব দেখে নির্ণয় করতে হবে যে কোনটা কি। আবার দেখেন তাহলে বাজার থেকে আম কেনা হয়, বাজার থেকে আম কেনা হয়।
কেনা হয়। এখন দেখেন এখানে ভার্ব কোনটা? আম কেনা হয়, ভার্ব হচ্ছে কেনা হয়, ঠিক না? এখন আম কি নিজের নিজে কিনে বলেন তো? আম তো নিজেকে নিজে কিনে না, বরঞ্চ আমরা কিনি। তাহলে এই আমটা হচ্ছে অবজেক্ট ফর্মে আছে। কথাটা কি বুঝতে পারছেন? আমটা তাহলে কোন ফর্মে আছে? অবজেক্ট ফর্মে আছে, ঠিক আছে? আম সাবজেক্ট ফর্মে নাই। একেবারে সহজ, পানির মতো সহজ। আবার দেখেন ফুলের গন্ধে ঘুম আসে না, একটা কথা আছে না? ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। ফুলের গন্ধে ঘুম আসে না। এখন বলেন তো এখানে ভার্ব কোনটা? আসে না, এটাই হচ্ছে ভার্ব। কি আসতেছে না? ভাই ঘুম আসতেছে না, ঘুম নিজে নিজেই আসতেছে না। তাহলে এই ঘুমটা কি? সাবজেক্ট। এই ঘুমটা কি হবে? সাবজেক্ট, ঠিক আছে? কি বা কাকে দিয়ে কি কোশ্চেন করছেন না করছেন এগুলো কিছুই লাগবে না, কি বা কাকের প্রশ্নই আসবে না। কথাটা কি বুঝতে পারছেন? আরেকটা দেখি আমরা, কান টানলে মাথা আসে, বলি না আমরা? কান টানলে মাথা আসে। তা এখন দেখেন তো এখানে ভার্ব কোনটা? কান টানলে মাথা আসে, এখানে ভার্ব কোনটা? এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। এখন দেখেন কান কি নিজের নিজে টানে? বলেন, কান কি নিজেকে নিজে টানে নাকি আমরা টানি? আমরা টানি কানকে। তাহলে এই কানটা হচ্ছে মানে প্রথম যে কান, এই কানটা হচ্ছে অবজেক্ট, ঠিক না? কারণ কান নিজেকে নিজে টানে না। এবার দেখেন কানকে টানলে মাথা নিজে নিজে আসে কিনা? মাথা নিজে নিজে চলে আসতেছে, এই জন্য মাথাটা হচ্ছে সাবজেক্ট। ইজ ইট বুঝিং? আমার কথাটা বুঝতে পারছেন? আমরা যে সারা জীবন পড়ে আসছি কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি হয়, ঠিক আছে? কি বা কাকে দিয়ে কোশ্চেন করলেই যে অবজেক্ট হয় এটা ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে কি কখন হয়, কাকে কখন হয়, বা কি কখন হয়, কে কখন হয়। ধরেন আপনার উপরের তলায় একজন সুন্দরী একটা কি বলে ভাবি আছে, উপরের তলায় বা আপু আছে, সুন্দরী ভাবি বললাম। ওনার হাজব্যান্ড অফিস থেকে আসছে। এখন অফিস থেকে আসার সাথে সাথে দেখে হাজব্যান্ডে দেখে বললো, এই তোমারে কে কামড় দিছে? আপনি নিচের থেকে শুনে ফেলছেন, আরে তোমারে কে কামড় দিছে? বলেন তো আপনার মনোভাবটা কি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? যদি এই কথাটা শুনেন যে তোমাকে কে কামড় দিছে, আপনার নিশ্চয়ই একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে যে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ বা ছেলে মানুষ বা কামড় দিছে, ঠিক না? নেগেটিভ থাকবে। আর যদি এই বাক্যটাই যদি বলে এই তোমারে কি কামড় দিছে, এখন কি নেগেটিভ থাকবে আপনার বলেন? যদি বলা হয় যে তোমাকে কি কামড় দিছে, তাহলে এটা নেগেটিভ থাকবে না। কারণ আমরা জানি কে দিয়ে কোশ্চেন করলে হয় কে, এটা মানুষ, ফেরেশতা, আল্লাহর ক্ষেত্রে হচ্ছে এটা হয় মানুষ, ফেরেশতা, আর আল্লাহর ক্ষেত্রে কি হয়? কে হয়। আর কি আছে না, বাকি সব ক্ষেত্রে কি হয়? কি শব্দটা সাবজেক্ট হিসাবে কি বাকি সব ক্ষেত্রে হয়। বুঝতে পারছেন? আমি বললাম বনে বাঘ থাকে, আমরা কিন্তু এটা বলি না বনে কে থাকে, আমরা কি বলি? বনে কি থাকে, ঠিক না? মশা কামড়ায়, আমরা এটা বলি না কে কামড়ায়, আমরা কি বলি? কে কামড়ায়। সরি, আমরা এটা বলি না কে কামড়ায়, আমরা বলি কি কামড়ায়। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন কথাটা? আবারও বলতেছি, সাবজেক্ট অবজেক্ট পারলে কারকটা একেবারে সহজ। সাবজেক্ট আর অবজেক্টটা চিনবে, আর কিছু না। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি হয় না? অবজেক্ট হয় না। ওকে, ওর 21 জন ক্লাস করতেছে, মাশাআল্লাহ। শুরু করি আমরা। এতক্ষণ ভূমিকা গেল আমাদের, দেখেন। ওকে, রেডি। কর্তৃকারক কাকে বলে দেখেন, শেষ পড়া শেষ। কর্তৃকারক কাকে বলে দেখেন, বাক্যস্থিত বিশেষ্য বিশেষণ, মানে সোজা কথায় বলতে গেলে যেটা ক্রিয়া সম্পাদন করে সেটাই কর্তৃকারক। যে জিনিসটা ক্রিয়া সম্পাদন করে সেটাই কি হবে? কর্তৃকারক। যার দ্বারাই সম্পাদিত হবে সেটাই হচ্ছে কি? কর্তৃকারক। যেমন দেখেন আমরা এখানে লিখতেছি, আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি আমরা, মানে কিছু কিছু কারক আছে যেগুলো কি দিয়ে চেনা যাবে। যেমন দেখেন এখানে আছে নাকি, আচ্ছা এখন এখানে তো সমাসের সাথে মিল আছে অনেক, দাঁড়ান দেখেন। দেখেন দেখেন আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তার দেখেন আমার দেখেন আবারও ফুটেছে, ভার্ব কোনটা বলেন তো? ফুটেছে, এটা ফুটেছে। আচ্ছা, কি ফুটছে বলেন তো? কি ফুটছে? কৃষ্ণচূড়া ফুটছে। কোন জিনিসটা ফুটছে বলেন তো? কৃষ্ণচূড়া ফুটছে। তাহলে কৃষ্ণচূড়াটা কি হবে? কর্তৃকারক। শেষ। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, দেখেন ভার্ব কোনটা? ফুটেছে। কোন জিনিসটা ফুটছে? কর্তৃকারক। মানে কি ফুটছে?
ফুল ফুটছে, বুঝতে পারছেন? এখানে কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করে এটা আসবেই না। আবার দেখি আমরা, পাখি সব করে রব, মানে সোজা বাংলায় বলতে গেলে পাখিরা ডাকাডাকি করে। ভার্ব কোনটা? করে রব, মানে করে, কি করে মানে রব করে, কি করে? পাখিরা ডাকাডাকি করে। কি করতেছে? পাখিরা ডাকাডাকি করতেছে, শেষ, কর্তৃকারক। আসেন, শুধু বিঘে দুই ছেলে মোর ভুঁই, এটার মানে জানেন? এটার মানে হচ্ছে যে আমার 2 বিঘা জমি ছিল। কি বললাম বাক্যটা? যে আমার 2 বিঘা জমি ছিল, শুধু এতটুকু, আমার 2 বিঘা জমি ছিল। আচ্ছা বলেন তো এখানে ভার্ব কোনটা? আমার 2 বিঘা জমি ছিল, ভার্ব কোনটা বলেন তো? এই ছিলটা হচ্ছে ভার্ব, ঠিক না? কি ছিল বলেন তো? আমি ছিলাম না, আমি তো ছিলাম না, আমার ছিল, কি ছিল? জমি ছিল। তাহলে এই যে জমিটা, একটু আগে বলছিলাম না বি ভার্বের সাবজেক্ট যেটা, ওইটাও কি হবে? কর্তৃকারক। বি ভার্বের সাবজেক্ট যেটা, সেটাও কর্তৃকারক। এই জন্য যে ভুঁই শব্দটা, এটাও কর্তৃকারক। ভুঁই শব্দটা কি হবে? কর্তৃকারক। টাকায় টাকা আনে, খেয়াল করেন এখানে ভার্ব কোনটা আপনারা দেখেন তো। এখানে ভার্ব হচ্ছে আনে। কি বললাম? আনে। কোন জিনিসটা আনতেছে বলেন তো? টাকা আনতেছে, টাকা, এই যে এই টাকাটা আনতেছে, কাকে আনতেছে? এই টাকাটা আনতেছে। আমরা যদি ইংরেজিতে বলা হয়, দেখেন, মানি ব্রিংস মানি, শুনি দেখেন, মানি ব্রিংস মানি, মানি ব্রিংস মানি। এখন আপনারাই বলেন তো, মানি ব্রিংস মানি, এই মানিটা কি? সাবজেক্ট, ঠিক না? এই মানিটা কি? অবজেক্ট। কত সহজ, ঠিক না? টাকায় টাকা আনে, টাকায় টাকা আসে বললেন। যদি এইভাবে বলা হইতো, দেখেন বাক্যটা যদি এইভাবে বলা হইতো, দেখেন, টাকায় টাকা আসে, টাকায় টাকা আসে, তাহলে এই আসেটা কি হইতো? ভার্ব হইতো, এই টাকাটা সাবজেক্ট হইতো, আর এই টাকাটা হচ্ছে মিডিয়াম, মিডিয়া বা করণকারক হইতো। কথাটা বুঝতে পারছেন? বাক্য বুঝে আমরা ডিপেন্ড করব, বাক্য বুঝে ডিপেন্ড করব আমরা, ঠিক আছে? যদি আমরা বলি টাকায় টাকা আনে, ভার্ব কোনটা? আনে, এই জন্য এই টাকাটা সাবজেক্ট। তো যদি বলা হয় টাকায় টাকা আসে, তাহলে দেখেন তখন দ্বিতীয় টাকাটা সাবজেক্ট। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? কোনটা বুঝেন না? আমি বুঝতেছি না কোনটা বুঝেন নাই স্যার, কোনটা বুঝেন নাই? আসেন আরো দেখতেছি আমরা, পাহাড়ের ঢাল বেয়ে জল নামতেছে। তো ভার্ব কোনটা? নামতেছে। কোন জিনিসটা নামতেছে? জল, শেষ, ঠিক আছে? টাকায় টাকা আসে, দেখেন টাকায় টাকা আসে, এখানে এটা কি মানি ব্রিংস পানি? এটা তো মানি ব্রিংস পানি না। এখানে ভার্ব কোনটা? আসে। কোন জিনিসটা আসতেছে? প্রথম টাকা আসতেছে না দ্বিতীয় টাকা আসতেছে বলেন তো? টাকায় টাকা আসে যদি আমরা বলি, দেখেন তো কোন কোন টাকাটা আসতেছে? প্রথমটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা আসতেছে, এই জন্য দ্বিতীয়টা সাবজেক্ট। কিন্তু আমি যখন বলতে, এই প্রথম টাকায় আসতেছে, টাকায় টাকা আসে, দ্বিতীয়টা আসতেছে না। কিন্তু যদি বলি টাকায় টাকা আনে, এখানে তো আনে বলতেছি না, আসে। কোন জিনিসটা আনতেছে বলেন তো? প্রথম টাকাটা নিয়ে আসতেছে, তাহলে এই টাকাটা হচ্ছে সাবজেক্ট। এই যে এই টাকাটা, এই টাকাটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, টাকায় কি না হয়? ভার্ব কোনটা? হয়। কোন জিনিসটা হইতেছে? এই কিটা হইতেছে, শেষ, সাবজেক্ট। পাহাড়ের ডালে রফিককে কাজটি করতে হবে, ভার্ব কোনটা? কাজ করা। কে করবে? রফিক করবে, শেষ। বুঝতে পারছেন? বনে বাঘ আছে, ভার্ব কোনটা? আছে। কোন জিনিসটা আছে? বাঘ আছে, শেষ। কত সহজ। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তাহলে বুঝতে পারছেন তো, কর্তৃকারকটা সাবজেক্ট যার দ্বারা সম্পাদিত হবে। সেটা কি, কাকে, কার দিয়া কোশ্চেন করতেছে না, বিষয়ই না। সাবজেক্ট যার দ্বারা সম্পাদিত হবে সেটাই হবে কর্তৃকারক। হিয়া কোনটা? বুঝি নাই, বুঝতেছেন? আপনি কি আগে ছিলেন, আগে থেকে আছেন? হিয়া, হিয়া কোনটা বুঝেন না? আমাকে একটু বলেন তো, কোনটা বুঝালে ভালো হয়? আমি ঠিক বুঝিনি আপনার। যে করে সেটাই না করতে, যে করে সেটাই কর্তৃ, শেষ। যে করবে সেটাই কর্তৃ, বাস। এখানে কি দিয়া কোশ্চেন করতেছেন না কাকে দিয়া কোশ্চেন করতেছেন, এগুলো কোনো বিষয়ই না। আচ্ছা, তারপর আসেন 2 নম্বর, আসেন কর্মকারক। শেষ, 3টা জায়গা মনে রাখবেন কর্মকারক। একটা হচ্ছে অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম বা প্যাসিভ ভয়েস যা আছে, অবজেক্ট ফর্ম বা প্যাসিভ ভয়েস যা আছে সেটাই কর্মকারক, মনে থাকবে। অবজেক্ট ফর্ম বা প্যাসিভ ভয়েস যেটা আছে সেটাই কি হবে? কর্মকারক। যেমন দেখেন,
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। একটু খেয়াল করেন এখানে ভার্ব কোনটা? চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। দেখেন এখানে ভার্ব কোনটা? লিখেছে। ভার্ব হচ্ছে লিখেছে। কে লিখছে? আমার বউ লিখছে। তাহলে আমার বউটা কি? সাবজেক্ট। কি লিখছে? চিঠি লিখছে। তাহলে চিঠিটা অবজেক্ট, ঠিক না? চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। কে লিখছে? আমার বউ লিখছে, সে হচ্ছে সাবজেক্ট। কি লিখছে? চিঠি লিখছে। সুতরাং এটা কি বলেন তো? এটা কি? অবজেক্ট, আর কিছুই না। লেখার ভার্ব। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। ভার্ব কোনটা? খাওয়ায়। কে খাওয়াইতেছে? রাখাল খাওয়াইতেছে, এই জন্য রাখাল সাবজেক্ট। কাকে খাওয়াচ্ছে? গরুকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? কর্ম, অবজেক্ট খাওয়াচ্ছে। শেষ। পানির মতো সহজ। স্বপ্ন দেখে চোখ। খেয়াল করেন, স্বপ্ন দেখে চোখ। ভার্ব কোনটা? দেখে। ভার্ব কোনটা? দেখে। কোন জিনিসটা দেখতেছে? মানে কে দেখতেছে ভাই? চোখ দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। এই জন্য চোখটা হচ্ছে সাবজেক্ট, স্বপ্নটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? চোখটা সাবজেক্ট আর কি স্বপ্নটা হচ্ছে অবজেক্ট। স্বপ্ন দেখে চোখ। শিকারী বাঘ শিকার করে। শিকারী বাঘ শিকার করে। ভার্ব কোনটা? শিকার করে। কোন জিনিসটাকে শিকার করা হচ্ছে? বাঘকে, অবজেক্ট। কান টানলে মাথা আসে, একটু আগে ব্যাখ্যা করলাম না এটা? কান টানলে মাথা আসে। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, মানে এটা সোজা বাংলা হচ্ছে রাখাল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে। কি বলা হচ্ছে দেখেন তো? রাখাল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে। রাখাল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে। তো দেখেন ভার্ব কোনটা? জিজ্ঞাসা করে। কাকে করতেছে? ব্রাহ্মণকে। তাহলে ব্রাহ্মণ অবজেক্ট। কথাটা কি বুঝতে পারছেন? যত অবজেক্ট ফর্ম আছে বা প্যাসিভ ভয়েসে আমরা যা দেখব, প্যাসিভ ভয়েসই থাকতে হবে এমন না, যত অবজেক্ট ফর্ম আছে সবগুলোই কি হবে? আমার কর্মকারক। ভাই এমসিকিউ কেমন আসবে? এমসিকিউ কেমন আসবে মানে কি? এমসিকিউ এমনই আসবে, বাক্য দিয়ে বলবে এটা কোন কারক বের করো। এখানে একটা জিনিস মনে রাখেন, খুব গুরুত্বপূর্ণ আছে। খেলার যত উপকরণ আছে সব করণ কারক। খেলার যত উপকরণ আছে সব করণ কারক, ঠিক আছে? উপকরণ, যেমন উপকরণ মানে বুঝেন তো? মাধ্যম। উপকরণ মানে কি? মাধ্যম। যেমন দেখেন ছেলেরা তাস খেলে, মানে কি? তাস দিয়ে খেলে। মেয়েরা বল খেলে, মানে কি? মেয়েরা বল দিয়ে খেলে, ঠিক না? এটা হচ্ছে খেলার মাধ্যম। আর খেলার যত নাম আছে সব কর্মকারক, খেলার নাম। ধরেন ছেলেরা ক্রিকেট খেলে, দেখেন ক্রিকেট কিন্তু খেলার নাম। আমরা কিন্তু ক্রিকেট দিয়ে খেলি না, আমরা কি ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেট কিন্তু খেলার নাম। লোকেরা হকি খেলে, হকি কিন্তু খেলার নাম, ঠিক না? হকি হচ্ছে খেলার নাম। বুঝতে পারছেন? এটা বুঝতেছেন? খেলার নাম আছে যত, সেটা হচ্ছে কর্মকার। যে ছেলেরা ক্রিকেট খেলে, লোকেরা হকি খেলে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে বিষয়টা? একেবারে সহজ। এমন যদি হয় যেটা খেলার নাম আর কি উপকরণ দুইটা সেম হয়ে গেছে, ধরেন ছেলেরা ফুটবল খেলে, তখন আমরা সেই ক্ষেত্রে করণ কারকটাই উদাহরণ দিব। কারণ এমন একটা উদাহরণ দিলাম যেটা কি খেলার নামও সেম হয়ে গেছে, আবার কি বললাম যে অবজেক্ট ফর্ম কি বলে উপাদানও সেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা করণ কারকটাকে অ্যান্সার দিব। ঠিক আছে? মনে থাকবে এই ছোট্ট কথাটা, একেবারে ছোট্ট কথা। আচ্ছা, তাসের নামে ফেলার নাম এক। তাস বলতে তাস দিয়ে খেলা বোঝাচ্ছে, ওই টেক্কা খেলে। এবার দেখেন করণ কারক একেবারে সহজ। দেখেন ক্রিয়া সম্পাদনের উপাদান টুপাদান দরকারই নেই। দেখেন কি দ্বারা, কিভাবে, কেন, কারণ বা অসমাপিকা ক্রিয়া যদি হয় তাহলে সেটাই করণ কারক হয়। কয়েকটা কথা বলতেছে দেখেন, কি দ্বারা, কিভাবে, কেন, কারণ, মানে সোজা কথা হচ্ছে একটা মিডিয়া। সোজা কথা বলা হচ্ছে কি একটা মিডিয়া বা মাধ্যম। মিডিয়া বা আমরা বলতে পারি মাধ্যমটাই হচ্ছে কি আসল। শুরু করি আমরা। যেমন দেখেন নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। নীল আকাশের নিচে আমি, আচ্ছা গেল। রাস্তায় মানে কি? রাস্তা দিয়ে চলা না? রাস্তায় বলতে কি বোঝাচ্ছে? রাস্তা দিয়ে চলা। তাহলে এটা কোন কারক, কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। শেষ। কিভাবে চলতেছে দেখেন তো, কিভাবে চলতেছে? একা একা চলতেছে। শেষ। এটাও কি সপ্তমী বিভক্তি, করণ কারক। বিশ্বাসে মিলায় বস্তু, মানে বিশ্বাসের দ্বারা একটা বস্তু মিলা যায় কিনা? বিশ্বাসের দ্বারাই কিন্তু একটা বস্তু মিলে। তাই বিশ্বাসে মিলায় বস্তু। তর্কে বহুদূর, মানে তর্কের দ্বারা এটা অনেক দূরে সরে যায়। তর্কের দ্বারা এটা দূরে সরা যায়। দেখছেন? তাহলে কি দ্বারা? বিশ্বাস দ্বারা। কি দ্বারা? তর্ক দ্বারা। শেষ। প্রচলিত আইনে এর বিচার সম্ভব। প্রচলিত আইনে বলতে কি বুঝছে? প্রচলিত আইনের মাধ্যমে, প্রচলিত আইনের মাধ্যমে এর বিচার সম্ভব।
বগুড়ার চিনি পাতা দই, চিনি পাতা দই মানে বুঝেন চিনি দ্বারা পাতা, মানে চিনি মিশ্রিত বা চিনি দ্বারা পাতা, মানে বগুড়ায় এক ধরনের দই আছে, সেটা হচ্ছে চিনির মিশ্রণ থাকে, চিনি দিয়ে পাতানো। এটা হচ্ছে বগুড়ার স্থানীয় একটা দই, সেটা হচ্ছে চিনি দ্বারা পাতানো। তাহলে এটা কি হবে? করণ কারক। ধন ধান্যে পুষ্পে ভরা, মানে কি ধন ধান ও পুষ্প দিয়ে ভরা। আমাদেরই বসুন্ধরা, আমাদের একটা গান আছে না, ধন ধান্যে পুষ্পে ভরা, মানে ধন ধান্য ও পুষ্প দিয়ে ভরা। শিকারী বিড়াল গোফে চেনা যায়, শিকারী বিড়ালকে চেনা যায়, ভার্ব কোনটা? চেনা যায়, এটা হচ্ছে ভার্ব। এখন দেখেন বিড়াল তো নিজে নিজে চেনে না, ঠিক না, আমরা চিনি। তাহলে বিড়ালটা কি হবে? অবজেক্ট ফর্ম থাকবে। বিড়ালটা কি? অবজেক্ট ফর্ম। কিসের দ্বারা চেনা যায়? গোফ দ্বারা চেনা যায়। তার মানে এই গোফটাই হচ্ছে কি করণ কারক। কথাটা কি বুঝতে পারছেন? কোনো মিডিয়া বা মাধ্যম হইলে সেটা কি হবে? করণ কারক। যেমন দেখেন এই যে ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না। আচ্ছা এখন দেখেন তো কেন আসে না? কোশ্চেন যদি করা হয় কেন আসে না, অ্যান্সারটা কি হবে? ফুলের গন্ধের কারণে ঘুম আসতেছে না। তাহলে এই ফুলের গন্ধে এটাও একটা করণ কারক, ফুলের গন্ধে এটাও একটা কি করণ কারক। বুঝতে পারছেন? সেম আমরা যদি এভাবে লিখি, দেখেন খাজনা দিব কিসে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, এটা মানে বুঝেন, মানে বুলবুলি ধান খাইছে, খাজনা দিব কি দিয়ে। তাহলে এটাও কি হবে? করণ কারক, মানে কিসের দ্বারা আমরা খাজনা দিব। বুঝা গেছে বিষয়টা? একেবারে সহজ। সম্প্রদান কারক আমাদের চতুর্থ তৎপুরুষের মতো। দেখেন কি কি বলা হচ্ছে, দেখেন চারটা বিষয়: ধর্ম, ভক্তি, নিঃস্বার্থ দান, আর কি বলা হচ্ছে? অধিকার বা নিমিত্ত। নিমিত্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ উদ্দেশ্য। কি বললাম? বিশেষ উদ্দেশ্য। এটাই হচ্ছে করণ কারক, শেষ সম্প্রদান কারক। আর করণ কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না, এটা মনে রাখবেন। করণ কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যাকে দেওয়া হয়, যাকে দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রদান। যাকে দেওয়া হবে সেটা কি? সম্প্রদান। আর যা দেওয়া হয়, যা দেওয়া হয় সেটা হচ্ছে কর্ম। বুঝলেন? যেমন একটা বাক্য লিখলাম যে দেখেন সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যা দাও। এখন খেয়াল করেন কাকে দিচ্ছে? কন্যাকে দিচ্ছে। কাকে দেওয়া হচ্ছে? কন্যাকে দেওয়া হচ্ছে। কন্যাটা কিন্তু কর্মকারক, কন্যাটা কি হবে? কর্মকারক। কিন্তু মানে কি দিচ্ছে? কন্যাকে দেওয়া হচ্ছে, কন্যাটা কর্মকারক। কিন্তু কাকে দিচ্ছে? সৎপাত্রে। এই সৎপাত্রটা হচ্ছে কিন্তু সম্প্রদান। মানে বুঝতে পারছেন? যাকে দেওয়া হবে সে হচ্ছে সম্প্রদান, আর যা দেওয়া হবে সেটা হচ্ছে কর্ম। যাকে দেওয়া হবে সেটা হচ্ছে সম্প্রদান, আর যা দেওয়া হবে সেটা হচ্ছে কি? কর্ম। তো দেখেন এই যে অন্ধজনের দেহ আলো, মানে অন্ধজনকে আলো দাও, এটা আলোটা কি হবে? কর্ম। কিন্তু কাকে দিচ্ছে? অন্ধজনকে দিচ্ছে, এই জন্য এটা সম্প্রদান। বেলা যে পড়ে এলো, মানে বেলা ঘনায় আসছে, পড়ে এলো মানে বুঝেন তো ঘনায় আসছে, তাই বেলা ঘনায় আসছে, বেলাটা কর্তৃকারক। জলকে চলো, এটার মানে বুঝেন, জলকে চলো মানে হচ্ছে জল আনার জন্য চলো, জল আনার জন্য। কি বলা হচ্ছে? জল আনার জন্য চলো। সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, মানে সৈন্যদল যুদ্ধের জন্য যাচ্ছে। যুদ্ধে যাচ্ছে মানে কি স্যার? যুদ্ধের জন্য। তো দেখেন বিশেষ উদ্দেশ্য কিনা? বিশেষ। যেমন ছাত্রী হল, এটা মানে কি? ছাত্রীদের জন্য হল, এখানে তো আর ছাত্ররা থাকতে পারবে না। সমিতিতে চাঁদা দাও, এটা এমন চাঁদা যেটা আর ফেরত পাবে না। সমিতিতে গুরুজনে করনতি, মানে ভক্তির কথা বলতেছে। নতি মানে কি? ভক্তি। দেখেন ভক্তি থাকলেও কি হবে? সম্প্রদান। এই এক্সাম্পলগুলোই ঘুরে ফিরে আসে, কিন্তু আমরা না বুঝে পড়ি দেখে আসলে বুঝি না এরকম। আচ্ছা তারপর দেখেন, দেখো এরা মারামারি করতেছে। মানুষ ভজলে শোনার মানুষ হবে। ভজলে মানে ভক্তি করা, ভজলে মানে ভক্তি করা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, মানে মুক্তির জন্য সংগ্রাম। তারপর দেখেন আমাকে একটা উপদেশ দিন, এই উপদেশ তো দিয়ে আর ফেরত নিবেন না, ঠিক না? আমাকে পলাতক দাসে দাও স্বাধীনতা, সামথিং একবারে সহজ সম্প্রদান। বুঝতে পারছেন? একেবারে সহজ সম্প্রদান। চারটা কাজ: ধর্ম, ভক্তি, দান, উদ্দেশ্য। আপনারা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবেন বা আমাদের প্র্যাকটিস শিটগুলো সলভ করবেন, দেখবেন এইগুলোই ঘুরে ফিরে এইগুলোই আসে। আচ্ছা অপাদান কারক, অপাদান কারক কোথা থেকে বলতেছে দেখেন। এক নম্বর হচ্ছে স্যার
কোনো কিছু থেকে জাত, চ্যুত, জাত মানে জন্ম নেওয়া, জাত শব্দের অর্থ জন্ম, গৃহীত, বিচ্যুত, আস্ত, আরম্ভ মানে আরম্ভ বলতে বোঝাচ্ছে সময়ের শুরু। কি বোঝাচ্ছি আমরা? সময়ের শুরু। আচ্ছা, এরপর দেখেন সময়ের উৎস, ওই যে সময়ের শুরু, ভয়ের উৎস, এগুলাকে বলা হচ্ছে অপাদান। ভয়ের উৎস বা কোনো কিছু সোর্স, এগুলাই কি? অপাদান। আসলে আমরা একটু দেখি, দুধে দই হয়, মানে কোত্থেকে দই হয় বলেন তো? মানে দইয়ের জন্মটা কোথায়? দুধ থেকে হইতেছে, তার মানে এই দুধেটা কি হবে? অপাদান। কথাটা কি বুঝতে পারছেন? এই দুধে, দুধে ছানা হয়, সেম কথা, দুধে। তাহলে দেখেন, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে, এখানে মানেটা হচ্ছে দেখেন, আমি কি ভিখারি রাগকে ভয় পাই, ধরেন একটা অর্থ দিলাম। বা এই দেখেন, হ্যাঁ, আমি কি ভিখারির, মানে এমনি একটা যে ভিখারি রাগ ভয় পাই, এখানে রাগ হবে এটা বোঝে না, ভিখারির রাগ ভয় পাই। তার মানে দেখেন এখানে ভয়ের সোর্স কোনটা? ভয়ের সোর্স হচ্ছে ভিখারি। ভয়ের সোর্স কোনটা? ভিখারি। এই জন্য আমরা বলতেছি ভিখারিটা হচ্ছে অপাদান। এরকম আরেকটা উদাহরণ আছে, যেমন বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই। এই দেখেন, কাকে পাচ্ছি ভয়? বাবাকে পাচ্ছি। এই বাবাটাই কিন্তু ভয়ের সোর্সকে বাবা, এটাই কি? অপাদান। কথাটা বুঝতে পারছেন? সুতায় কাপড় হয়, মানে সুতার থেকে কাপড়ের জন্ম হয়। বাঘের ভয়ে সে বনে যায় না, এই ভয়ের সোর্স কি? বাঘ। সব ঝিনুকে মুক্ত মেলে না, কোত্থেকে পাওয়া যাচ্ছে? ঝিনুক থেকে। রফিক করিমের চেয়ে ভালো ক্রিকেট খেলে, এটা হচ্ছে তুলনা, দেখছেন? এটা তুলনা, কার থেকে? রফিক করিমের চেয়ে ভালো খেলে। এই যে তুলনা যেটা, এটাও কিন্তু অপাদান। দেখেন এই যে এখানে দেওয়া আছে তুলনা সোর্স যেটা, সেটাও কিন্তু অপাদান। কত ধানে কত চাল হয়, মানে কত ধান থেকে কত চাল হচ্ছে, এটাও কিন্তু অপাদান। কথাটা কি বুঝতে পারছেন? মানে যত সোর্স আছে, যত সোর্স, সবগুলো কিন্তু অপাদান, যত সোর্স আছে। এবার দেখেন, এগুলা লাগবে না, এগুলা লাগবে না, এই যে আধারবাচক, স্থানবাচক, এগুলো লাগবে না। এখন ধরেন একটা কথা বললো কেউ, দেখেন আমি 5 দিন খাইনি। আচ্ছা, 5 দিন খাইনি। আচ্ছা, এখন খেয়াল করেন তো, আমি 5 দিন খাইনি যে বললাম, কোন 5 দিন আছে? মানে আমি 5 দিন খাইনি, কোন 5 দিন? এটা নাই, এই জন্য এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট যেহেতু, এটা হচ্ছে অধিকরণ। এটা কি হবে? অধিকরণ। আর এখন যদি বাক্যটা এভাবে লেখে যে দেখেন, আমি গত 5 দিন খাইনি, আমি গত 5 দিন খাইনি, এবার কিন্তু এটা অপাদান। কেন অপাদান? কারণ এখানে কিন্তু দেখেন সময়ের শুরু বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে বলেন তো? সময়ের শুরু। আপনারা ইংরেজিতে পড়ছেন না, সিন্স অর ফর, একটা কথা পড়ছিলেন না? সিন্স আর ফর নিয়ে কিছু কথা ছিল না? জাস্ট এই টাইপের। এখানে সময়ের শুরু বোঝাচ্ছে, না আমি গত 5 দিন খাইনি। বোঝা গেছে বিষয়টা? যদি নর্মালি বলে যে আমি 3 দিন খাইনি, ভাই কোন 3 দিন এটা বলা নাই, তাহলে এটা হচ্ছে অধিকরণ। আমি গত 3 দিন খাইনি, এটা কি? অপাদান। বোঝা গেছে? কারণ এটা সময়ের একটা শুরু বোঝাচ্ছে। এরপরে আসেন আমরা অধিকরণ দেখি। আমরা একেবারে সহজ, যে কোনো কিছুর স্থানকাল, স্থানকাল আমরা পারি। বৈষয়িক দক্ষতা যেটা, এটা আমরা পারি না। বৈষয়িক দক্ষতা মানে কোনো বিষয়ে এক্সপার্টনেস থাকলে সেটাও কি হবে? অধিকরণ। যেমন দেখেন, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, কোথায় পড়ে? পাতায় পাতায়। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্বি, কোথায় প্রবেশ করছে? নিকুম্বিলা যজ্ঞাগারে। ঠিক আছে? প্রগল্ভে মানে দ্রুত, মানে একাকী, ওটা বিয়া। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কোথায় চড়ছে? ঘোড়ায়। তাহলে ঘোড়ায় কি হবে? অধিকরণ। ঠিক আছে? খিলিপান দিয়ে ওষুধ খাবে, এটার মানে বুঝেন? এটার মানেটা হচ্ছে অনেক বুড়া মানুষ ওষুধ খাইতে পারে না, অনেক বুড়া মানুষ তখন করে কি? পানের ভিতরে ওষুধ ঢুকায় দেয়। যেমন আমাদের অনেক আছে, বাচ্চারা খাইতে চায় না, তখন চিপসের প্যাকেটের মধ্যে দেখবেন খাবার ভরে দেয়, ওই টাইপের। খিলিপান দিয়ে ওষুধ খাবে, বুঝছেন? মানে খিলিপানের ভিতরে দিয়ে ওষুধ খাবে। মনে পড়ে বর্ষার সকালে পাঠশালা আগমন, দেখেন পাঠশালা আগমন বলছি। যদি বলা হইতো পাঠশালা পলায়ন, যদি বলা হতো পাঠশালা পলায়ন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা হয়ে যেত অপাদান, কারণ পাঠশালা থেকে পলায়ন। কিন্তু যেহেতু পাঠশালা আগমন, তার মানে কি? পাঠশালায় আসা বা স্কুলে আসা। বুঝতে পারছেন? সেম। নদীতে এখন জোয়ার আসবে, কোথায় আসবে? নদীতে আসবে।
ইজ ইট বুঝিং আমার কথাটা, যে অধিকরণের মধ্যে পার্থক্যটা কি? অধিকরণ একেবারে সহজ। এবার দেখেন অধিকরণের আরো অনেকগুলো প্রকার আছে। অধিকরণ যেমন দেখেন অধিকরণ কি? কালাধিকরণ। ভাই কালাধিকরণ মানে হচ্ছে টাইম, কি বললাম? টাইম শেষ, টাইমটাকে কালাধিকরণ বলে। তারপর কি? আধারাধিকরণ। আধাকারের মানে হচ্ছে প্লেস। আধারাধিকরণ মানে কি বললাম? প্লেস, টাইম, প্লেস। যা এই প্লেস নিয়ে তিন ধরনের কথা আছে। একটা হচ্ছে দেখেন ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। ঐকদেশিক, অভিব্যাপক, ঐকদেশিক মানে হচ্ছে যদি কোনো স্থানের সামান্য অংশ জুড়ে থাকে বা সামান্য অংশ যদি খালি থাকে তাহলে সেটাকে বলে ঐকদেশিক। সামান্য অংশ খালি, ধরেন এই যে বাক্যটা হচ্ছে পুকুরে মাছ আছে, ধরেন একটা উদাহরণ, পুকুরে মাছ আছে। এখন দেখেন পুরা পুকুর জুড়ে তো মাছ থাকে না, ঠিক না? কিছু অংশ জুড়ে থাকে। পুরা পুকুর জুড়ে কিন্তু মাছ থাকে না, কিছু অংশ জুড়ে থাকে। তাহলে এটাই হচ্ছে কি? ঐকদেশিক। অভিভাবক মানে পরিপূর্ণ থাকবে। অভিভাবকটা কি থাকবে? পরিপূর্ণ থাকবে অভিভাবক। আসলে আমরা উদাহরণ দেখি পরিপূর্ণ দিয়ে। যেমন ধরেন কি দেওয়া যায়? সহজ, পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে। এখন দেখেন তো পুরা পুকুর জুড়ে তো পানি আছে নাকি? কিছু অংশ জুড়ে, পুরা পুকুর জুড়ে আছে না? এটাই অভিভাবক। বুঝতে পারছেন বিষয়টা? ঐকদেশিক আর অভিভাবক। এখন কেউ যদি বলে আমার মনের মধ্যে তুমি আছো, এখন এইটা কি ঐকদেশিক হবে না অভিব্যাপক হবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে ব্যক্তির উপরে, ঠিক না? কারো যদি তার মনের মধ্যে অনেক মানুষ থাকে তাহলে সে হবে ঐকদেশিক, আর কারো মনের মধ্যে যদি একজনই থাকে তাহলে সে হচ্ছে অভিব্যাপক। কিছু করার নেই। কারণ আপনি যে কোন জায়গায় আছেন, ঐকদেশিক না অভিব্যাপক, এটা আপনিই জানেন। বৈষয়িক কি বললাম? কোনো বিষয় দক্ষতা বা অদক্ষতাই হচ্ছে কি? বৈষয়িক। এরপর দেখেন ভাবাদিকরণ কাকে বলা হয়? দেখেন করণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে যদি চিরস্থায়ী সত্য বোঝায়, করণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে যদি চিরস্থায়ী সত্য বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে ভাবাদিকরণ। করণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে যদি চিরস্থায়ী সত্য বোঝায় সেটা কি হবে? ভাবাদিকরণ। আসলে আমরা একটু দেখি। এই দেখেন স্যার, কালাধিকরণ টাইম। আধারাধিকরণ দেখছেন ঐকদেশিক, কোনো স্থানের কিছু অংশ জুড়ে থাকলে সেটাকে আমরা কি বলবো? আধারাধিকরণ। বনে বাঘ আছে, পুকুরে মাছ আছে ইত্যাদি। এছাড়াও সামীপ্য অর্থ হলো কি হবে? এটা আধারাধিকরণ। সামীপ্য, সামীপ্য মানে নিকটে। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে নিকট। যেমন দেখেন ঘাটে নৌকা বাঁধা আছে, পুরো অংশ জুড়ে নাই, কিছু অংশ জুড়ে আছে, ঠিক না? রাজার দুয়ারে হাতি বাঁধা মানে রাজার দুয়ারের কাছে হাতি বাঁধা আছে, ঠিক না? অভিব্যাপক, কোনো স্থান জুড়ে পুরো অংশের অবস্থান থাকলে সেটা কি বলে? অভিব্যাপক। যেমন দেখেন তিলে তৈল আছে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে। বৈষয়িক দেখেন কোনো বিষয়ে এক্সপার্টনেস। যেমন দেখেন ছেলেটি ব্যাকরণে কাঁচা, সাকিব ক্রিকেট খেলায় পারদর্শী, আমি বাংলায় দুর্বল। কোনো একটা বিষয় যদি এক্সপার্টনেস থাকে বা অদক্ষতা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বৈষয়িক। পারবেন? পানির মতো সহজ। কি আপনারা যারা আছেন, আপনাদের মনের মানুষের কি আপনারা কি ঐকদেশিক অবস্থায় আছেন নাকি অভিভাবক অবস্থায় আছেন? কি মনে হয় দেখি কমেন্টে বলেন। আপনারা যারা অন্যদের কাছে আছেন, মানে আপনারা নিয়ে তো কেউ না কেউ ভাবতেছে, ছেলে হোক কি হোক, কি মনে হয় ঐকদেশিক অবস্থায় আছেন না অভিভাবক অবস্থায় আছেন? গান কিন্তু আছে, তোমার ঘরে বসত করে কয়জনা। ভাবাদিকরণ, করণ কারক সপ্তমী বিভক্তি হলে সেটা কি? ভাবাদিকরণ। চিরস্থায়ী সত্য, চিরন্তন সত্য, ঠিক আছে? যেমন দেখেন সূর্যোদয় অন্ধকার দূর হয়, কান্নায় শোক দূর হয়। করণ কারক সপ্তমী বিভক্তি কিন্তু চিরস্থায়ী সত্য। অপশনে যদি এটা না থাকে, অপশনে যদি চিরস্থায়ী সত্য মানে ভাবাদিকরণ না থাকে তাহলে আমি করণ দিব। অপশনে যদি ভাবাদিকরণ না থাকে তাহলে কি হবে? করণ হবে। শেষ। পানির মতো সহজ। এবার দেখেন কর্তা চার প্রকার স্যার। মুখ্য কর্তা যে নিজেই নিজের কাজ করে, প্রযোজক কর্তা যে অন্যকে পরিচালনা করে, তারপর দেখেন প্রযোজ্য কর্তা যিনি অন্যের দ্বারা পরিচালিত হন, যেমন দেখেন রাখাল গরুরে ঘাস খাওয়ায়। ব্যতিহার কর্তা যে একই সাথে একাধিক কর্তা একই কাজ করে সেটাকে কি বলে? ব্যতিহার কর্তা। যেমন দেখেন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, একই সাথে একাধিক কর্তা একই কাজ করতেছে, ঠিক না? এটা হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। প্রযোজকর্তা, প্রযোজকর্তা মানে বুঝছেন তো, যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মাটা প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। বাচ্চ, এটা বাচ্চ ক্লাসে আমরা পড়ছিলাম, বাচ্চের কর্তাটা। এটা আর এটা নিয়ে আলোচনা নাই, এটা এটা শেষ। কারক সহজ না?
ওইটার দরকার না, আলোয় অন্ধকার ঘটে সবগুলো দিলে হবে না। যেমন আলো অন্ধকার কাটে, যদি এভাবে বলেন জোনাকির আলোকিত হচ্ছে অন্ধকার কাটে না, তখন স্যার এই জিনিসের এই উপাদানগুলো একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, খুব টাফ করলে এটা দিবে, খুব টাফ করলে এই জিনিসটা দিবে। মানে এই দেখেন কার্যকারণ, কার্যকারণ মানে হচ্ছে একটার কারণ। যেমন অগ্নির উত্তাপ মানে আগুনের কারণে উত্তাপ, রোগের কারণে কষ্ট, ব্যাপ্তি মানে সমগ্র অংশ জুড়ে থাকে। রোজার ছুটি বলতে আমরা কি বুঝি? পুরা রোজার মাস ব্যাপী ছুটি। গ্রীষ্মের আকাশ বলতে কি? গ্রীষ্ম জুড়ে আকাশ, ঠিক আছে। আদার আধেয় মানে স্থান, আদার আধেয় মানে কি বললাম? স্থান। যেমন বাটির দুধ, শিশির ওষুধ, উপাদান রূপার থালা, সামথিং ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে এক্সারসাইজ, অনুশীলন। এগুলা অনুশীলন আমি করে দিছি, আপনারা ব্যাখ্যা করবেন। আমি করে দিছি, আপনারা শুধু পড়বেন আর ব্যাখ্যা করবেন, এতটুকু। না পারলে তো হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন, না পারলে গ্রুপে পোস্ট করবেন। এই যে এগুলো সব অনুশীলন, এগুলো আপনাদের করতে হবে। আমি করে দিছি, আপনাদের কাজ হচ্ছে ভুল বের করা। এখানে কোনো ভুল আছে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা এটাই বের করবেন, বুঝছেন? আমার পথ নিয়ে আর আলাদা কোনো ইয়া নেই স্যার। আমার পথ কি পড়বেন জাস্ট বলি, খুঁটিনাটি বিষয়গুলো পড়বেন আমার পথের। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফার্স্ট পেপার পুরোটা পড়া আপনাদের উপরে। কম্প্যাক্ট আকারে খুব সংক্ষিপ্তভাবে বুঝে এগুলো শেষ করছি স্যার। মোটামুটি সহজ না, একেবারেই সহজ। হ্যাঁ, সবগুলোই পড়তে হবে। যে জিনিসটা 5 মিনিটে বোঝার মতো সেটা টাইম না 20 মিনিট আমার কোনো মানে হয় না। ডিজিটাল বোর্ডে ক্লাস দেওয়া হচ্ছে সুন্দরভাবে উপস্থাপনার জন্য, আর মোটামুটি আমাদের উপস্থাপনা কম খারাপ না। হ্যাঁ, ঠিক আছে। আর আমার মনে হয় না আপনাদের বাংলা নিয়ে খুব সমস্যা আছে, না থাকলে তো আমার একটু জানাইতেন। আপনাদের তো কোনো, আমি তো দেখি না যে আসলে কোনো সমস্যা আছে কিনা। কঠিন কঠিন উদাহরণ দিবেন যে স্যার এটা বুঝি না, এটা পারতেছি না, তাহলে না বুঝবো যে আপনারা পড়তেছেন। আগের ক্লাস করেন নাই, এখন ববির উন্নত মমিন, বুঝিনি। ফার্স্ট পেপার কোথা থেকে কত মার্ক আসে? ফার্স্ট পেপারে 30% মার্ক আসে। ফার্স্ট পেপার করবেন কি, যে ইয়া আছে না, কি বলে এটাকে, ওই পড়ার পরে শুধু হচ্ছে এমসিকিউ সলভ করবেন। আপনাদের যে গাইড আছে, গাইডের জ্ঞানমূলকের এমসিকিউ সলভ করবেন, এতটুকু। গাইডের জ্ঞানমূলকের এমসিকিউ সলভ, আর কিছুই না। টাকায় কি না হয় স্যার? টাকাটা হচ্ছে করণ কারক, টাকার দ্বারা কি না হয়। লামিয়া ইসলাম, টাকায় কি না হয় মানে হচ্ছে টাকার দ্বারা কি না হয়, এই টাকাটা হচ্ছে করণ কারক। ভাই ফার্স্ট পেপার আমরা শীট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উন্নত মমশির কি হয়েছে বলো? উন্নত মমশির আপনার শীট মানে লেকচার স্লাইডে যা আছে ওইটাই পড়বেন। লেকচার স্লাইডে যা আছে এটা পড়ে হচ্ছে গাইডের কোশ্চেনগুলো সলভ করবেন, কিংবা প্র্যাকটিস শিট যেটা আছে আমাদের ওইখানে জ্ঞানমূলক কোশ্চেনগুলো শুধু সলভ করবেন, আর কিছুই না, বুঝছেন? তৃষা, আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা ডিসেম্বরে, চিন্তা করেন। আগে আমরা বলতাম পাবলিকে চান্স পায় নাই এই জন্য ন্যাশনালে পড়তেছে, এখন বলতে হবে ন্যাশনালে চান্স পায় নাই এই জন্য পাবলিকে পড়তেছে। লাইভ আগের গুলো কিভাবে কভার দিব? ভাই লাইভ আগের গুলো কভার দিতে হবে, কিছু করার নেই। ক্লাস দেখতে হবে, একটু স্পিড বাড়ায় ক্লাস দেখেন, তাহলেই তো হবে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।